আমরা সকলেই জানি যে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা একটি স্থানীয় শহরে শাসক সংস্থা, যা এলাকার জনগণের কল্যাণের জন্য কাজ করে। এলাকায় রাস্তাঘাট, স্বাস্থ্য, পানীয় জল, পরিচ্ছন্নতা প্রায় সমস্ত বিষয়েই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পৌরসভা। আর পৌরসভা যেন তার কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে, তার জন্য কিন্তু এলাকার দায়িত্ববান নাগরিক যারা রয়েছেন তাদেরও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হয়। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন শ্রী গৌতম চন্দ্র, কর্পোরেটর, 13 নম্বর ওয়ার্ড। নমস্কার স্যার, বিটিভিসি পর্দায় আপনাকে স্বাগত। আপনাদের টিভির মাধ্যমে আগরতলা শহরের শহরবাসী এবং যারা টিভি দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। স্যার, প্রথমেই আপনার কাছে জানবো যে 2018 সালের আগের আমাদের যে রেশন ব্যবস্থা রয়েছে, রেশন পরিষেবা রয়েছে, তার সাথে বর্তমানে যে রেশন পরিষেবা তার কি পার্থক্য রয়েছে? অ্যাকচুয়ালি ধরুন কি, আমি আগরতলা নয়, সারা রাজ্যের রেশনিং যে ন্যায্যমূল্য দোকান পরিচালক সমিতি আছে তার সভাপতি হিসেবে কাজ করছি। আর রেশনটা হচ্ছে আমার ধরুন কি, এটা ব্রন অ্যান্ড ব্রট আপ। আর আমি যখন খুব ছোট ছিলাম, জন্ম হওয়ার পরে আমি দেখেছি আমার বাবা এই রাজ্যের একজন অনেক প্রথম পুরোনো রেশন সময়ের মধ্যে আমার বাবা ছিলেন একজন। তো তখনকার সময় থেকে 2018 সালের আগ পর্যন্ত রাজ্যের রেশনিং ব্যবস্থা সম্বন্ধে আমার একদম পুঙ্খানুপুঙ্খ আমি সমস্ত কিছু আমার অভিজ্ঞতায় আছে। তখনকার সময় যে সরকার ছিল, সেই সরকার এই রাজ্যের রেশনিং ব্যবস্থা কি পরিস্থিতি তৈরি করেছিল সেটা তখনকার সময় তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন শ্রদ্ধেয় মানিক সরকার মহাশয়। উনি বলতেন, দেখবেন রেশন ডিলাররা হচ্ছে চোরেদের সংগঠন। তৎকালীন সময়ে আমরা বিরোধী রাজনৈতিক দল করতাম, তৎকালীন সময়ে আমরা সেটা নিয়ে প্রতিবাদ করতাম যে রেশনিং ব্যবস্থা হচ্ছে রাজ্য সরকারের রেশনিং ব্যবস্থা, সরকারি ব্যবস্থাপনা যদি চোরেদের হয় তাহলে তো সরকারও চোরেদের সঙ্গে যুক্ত। তো সেইভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষকে ছোট করার জন্য, হেয় করার জন্য, মানুষের কাছে সস্তা রাজনীতি করার জন্য সেই সময় সরকার এই রাজ্যের রেশনিং ব্যবস্থায় দেখবেন তৎকালীন সময় রেশনিং ব্যবস্থার উন্নয়নের নাম করে আমাদেরকে বিভিন্ন সময়ে চাঁদাবাজি মিছিল, কি মিছিল ছিল, তো 14টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রেশন শপের মাধ্যমে রাজ্যের জনগণকে দিতে হবে, মিছিল মিটিং করা হতো। কিন্তু আসলে হচ্ছিল কি জানেন, আসলে হচ্ছে তৎকালীন সময়ের যে সরকার ছিল বামপন্থীরা, তাদের সবচেয়ে বড় পলিসিটা হচ্ছে কি মিথ্যা অপপ্রচার করা। আর ডিপ্রাইভেশন ইজ দ্য বেস্ট পলিসি। মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে বঞ্চিত করা, তাহলেই আপনার পিছনে লম্বা লাইন হবে, মিছিলে লাইন হবে, মানুষকে নিয়ে অনেক দিন কাটা যাবে। কিন্তু 2018 সালে তৎকালীন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবজির নেতৃত্বে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আজকে অবধি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে আপনারা একটা জিনিস দেখবেন, আমাদের সরকার যখন গঠন হয়েছে 2018 সালের পর, প্রথম আমাদের রাজ্যে ইপজ মেশিনের মাধ্যমে মানুষের যে অধিকার, সে অধিকারটাকে সুরক্ষিত করা হয়েছে। কেন বলছি আপনাকে বলি, ইপজ মেশিন একটা এরকম সিস্টেম, দেশের যশস্বী প্রধানমন্ত্রী 2014 সালের পর সরকারে আসার পর সারা ভারতবর্ষে রেশনিং ন্যাশয় সমস্ত গভর্নিং সিস্টেমটাকে স্বচ্ছ দুর্নীতিমুক্ত করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। তার একটা পার্ট হচ্ছে ইপসের মাধ্যমে রেশনিং পরিষেবা। তাতে কি হচ্ছে, প্রকৃত রেশন কার্ড হোল্ডার যে আছে, যিনি প্রকৃত রেশন কার্ড হোল্ডার আছেন, যারা ধরুন প্রত্যন্ত অঞ্চলে থাকেন, উপজাতি এলাকায় থাকেন, তাদের রেশন শপটা নিতে গেলে অনেক সময় সে পাহাড় থেকে নিচে নেমে এসে রেশন নিতে হতো। তো তৎকালীন সময়ে যে সরকার ছিল তারা মানুষকে নিয়ে অনেক আন্দোলন করতেন, কিন্তু আসলে মানুষকে ডিপ্রাইভ করার জন্য। উপজাতিদের নিয়ে কান্না করতেন, কিন্তু উপজাতি এলাকায় ডিপ্রাইভ ছিল। ঠিক তার পাশাপাশি তখনকার সময় আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে আছেন, আপনারা বিভিন্নভাবে দেখেছেন যে রেশন সামগ্রী তো দূরের কথা, তার পরিবার পালন করার জন্য রেশনের কার্ড, যেটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল, সেই অন্তর্দয় কার্ড, বিপিএল কার্ড, সেগুলি রেশন শপের মালিকের কাছে বা কোনো ব্যক্তির কাছে সেগুলিকে
বন্ধক দিয়ে পয়সা নিয়ে তাদেরকে চলতে হতো। আর সেই বন্ধক দেওয়া কার্ডের সামগ্রীগুলি তৎকালীন সময়ে রেশন ডিলাররা আত্মসাৎ করত। কিন্তু আমাদের সরকার আসার পর ইপোজ মেশিন চালু হওয়ার পর প্রথম হয়েছে কি রাজ্যে, তথ্য নিয়ে দেখবেন সারা ত্রিপুরা রাজ্যে 1.5 লক্ষর ওপর ভুয়ো রেশন কার্ড, যেটা আগরতলা শহরে আমার পার্শ্ববর্তী যে সমস্ত রেশন শপ আছে, অনেক রেশন শপে 300-400 রেশন কার্ড, ভুয়ো রেশন কার্ড, যেগুলি কেন্দ্রীয় সরকার থেকে এই কার্ডগুলির হয়ে চাল, ডাল, চিনি, তখনকার সময় চিনি চাল ছিল না, তখনকার সময় বন্ধ হয়ে গেছিল, চাল, গম ইত্যাদি আসতো, আটা ইত্যাদি আসতো, আর সেটা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সেটাকে আত্মসাৎ করত। আমাদের সরকার আসার পরে ইপজ মেশিন চালু হওয়ার পরে আপনারা দেখবেন এই 1.5 লক্ষর উপর ভুয়ো রেশন কার্ড সেটা বাতিল হয়েছে। এই পয়সাটা কার বেঁচে গেছে? এ রাজ্যের মানুষের, দেশের সরকারের, রাজ্যের সরকারের সেভিংস হয়েছে। আর আমাদের সরকার আসার পর আরেকটা জিনিস দেখুন, আগের দিনে দেখবেন বামফ্রন্ট সরকারের বা তার আগের সময় দেখতেন রেশন সব অধিকাংশ রেশন ডিলার বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষকে বঞ্চিত করতেন। রেশন সময় গেলে মাসের 15 তারিখের পরে গেলে বলতো মাল নেই। কি বলছে? মাল নেই, মাল আসেনি, মাল শেষ হয়ে গেছে। আজকের দিনে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা ভারতবর্ষে ওয়ান রেশন কার্ড, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, সারা ভারতবর্ষে একটা রেশন কার্ড দিয়ে আপনি যে কোনো জায়গায় আপনি আপনার ন্যায্য অধিকার যে সামগ্রী আছে, রেশন সামগ্রী আপনি পাবেন। ঠিক তার সঙ্গে আমাদের রাজ্য এই ইপোজ মেশিনের মাধ্যমে রেশন পরিষেবা চালু হওয়ায় আমাদের সরকার যারা প্রকৃত ভোক্তা তাদের যে রেশন সামগ্রীগুলি আছে সেইগুলি মাসের 31 তারিখ পর্যন্ত আপনি রেশন শপের মধ্যে রেশন ডিলাররা রেখে আপনাকে নেওয়ার জন্য আপনাকে খবর দিচ্ছে। তার কারণ হচ্ছে যদি সে তার রেশন মানে কার্ড হোল্ডারের সরকারি যে দ্রব্যাদি সেটা যদি না দিতে পারে তাহলে কি হবে, সামনের মাসে সেটা সরকারের খাতায় চলে যাবে। রেশন ভোক্তা না নিলে সেটা সরকারের খাতায় চলে যাবে। আর আপনার যে দ্রব্যাদিটা সেটা আপনি শুধু একমাত্র পারেন বা আপনার পরিবারের একমাত্র পারে যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই আপনার সামগ্রীটা আপনি তুলতে পারেন। শুধু তাই নয়, তার সঙ্গে দেখবেন সেটা স্লিপ সিস্টেম হয়েছে, সেটার মধ্যে আপনার কোন দ্রব্য কতটুকু পেয়েছেন, কত দাম, ডিটেলস আপনাদেরকে সেটার মধ্যে স্লিপের মাধ্যমে দেওয়া হয়। তো আজকে রেশন ডিলাররা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে বলে, ঠাকুর আমার রেশন কার্ডের যেগুলি আছে সবাই আমার রেশন শপে আসুক। আর বিগত বামফ্রন্ট সরকারের আমলে সকালবেলা ধূপকাঠি লাগিয়ে বলতো, ঠাকুর কেউ আজকে না আসুক। এই যে ফারাকটা, মানুষের অধিকার মানুষ ফিরিয়ে পেয়েছে, সরকারের জিনিস অপচয় হচ্ছে না, দুর্নীতি হচ্ছে না, দুর্নীতি বন্ধ হয়ে গেছে। এবং এই ইপজ মেশিন চালু করার পর আজকে সারা ত্রিপুরা রাজ্যে 1.5 লক্ষর ওপর বেশি রেশন কার্ড, ভুয়ো রেশন কার্ড ধরা পড়েছে। তার মাধ্যমে সরকারের প্রায় 3 কোটি টাকার মতো করে মাসে সেভিংস হচ্ছে। দ্বিতীয় আসুন, এবার আমাদের সরকার আসার পর কি হয়েছে, বামফ্রন্ট সরকারের রাজত্বে কি বলতো, কেন্দ্র দেয় না, কেন্দ্রীয় বঞ্চনা। আমাদের সরকার আসার পরে দেখুন, প্রথম আমাদের সরকার আসার পরে কি চালু হয়েছে, আমাদের সরকার আসার পর সমস্ত রেশন শপগুলির মাধ্যমে ডাল, মসুর ডাল, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, আমরা কিন্তু আমাদের সরকার কিন্তু কখনোই আন্দোলন করিনি, মিছিল করিনি, চাঁদাবাজি করিনি যে আমাদের রেশন শপের মধ্যে এগুলি দিতে হবে। কেন্দ্র এবং রাজ্য, অনেক সময় দেখবেন, অনেক সময় আমরা বলি ডাবল ইঞ্জিন সরকার। তো ডাবল ইঞ্জিন সরকারের মানে হচ্ছে সেটাই, কেন্দ্র এবং রাজ্য। কেন্দ্র চাইছে উন্নতি করতে, রাজ্য চাইছে উন্নতি করতে। আমাদের কাজ হচ্ছে যে সমাজের অন্তিম ব্যক্তির যে অধিকারটা, সেই অধিকারটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে আমরা রেশন ডিলারদের কাজ। কিছুদিন আগে দেখেছেন ফেজ 1, ফেজ 2, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতি ঘরে সুশাসন, মানে সরকারি সুযোগটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটাই হচ্ছে সরকারের কাজ। আর সরকারের হয়ে আজকে রেশন ডিলার যারা আমরা আছি, আমরা সেই কাজটা করার জন্য আমরা বদ্ধপরিকর। আমাদের সরকার আসার পর কাউকে আন্দোলন করতে হয়নি। আমাদের সরকার আসার পরে কি দেখলেন, আমাদের সরকার আসার পর প্রত্যেকটি রেশন শপের মাধ্যমে ডাল দেওয়ার ব্যবস্থা করেছে, রেশনিং মূল্যে, মানে কি বাজার থেকে অনেক কম মূল্যে ডাল দেওয়ার ব্যবস্থা করেছে। দ্বিতীয়ত হয়েছে প্রত্যেকটি পরিবারকে 1 কেজি করে রেশন কার্ডে চিনি দেওয়ার ব্যবস্থা করেছে। তৃতীয় হয়েছে কি,
প্রত্যেকটি রেশন শপের মাধ্যমে, আপনারা দেখেছেন প্রত্যেকটি রেশন শপের মাধ্যমে আমাদের নিত্য প্রয়োজনীয় চা পাতা, সকালবেলা ঘুম থেকে উঠলে আমরা প্রয়োজন হয়, কেউ আমাদের বাড়িতে আসলে এক কাপ চা, আমাদের যেটা বাঙালিদের সবচেয়ে বড় মানে ভদ্রতা করি চা, সেই চা রেশন শপের মাধ্যমে দেওয়া হচ্ছে। আমাদের সরকার আসার পর রেশন শপের মাধ্যমে আপনার বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় মশলাদি, যেগুলি আমরা প্রতিনিয়ত আমাদের রান্নার কাজে লাগে, মা বোনদের রান্নার ঘরে লাগে, আমরা সেটা রান্না হলে আমরা খাই, তার সঙ্গে তেল, সরষের তেল, সেটাও দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকে আমাদের সরকার আসার পরে শুধু এইগুলি নয়, আজকে আমাদের সরকার আসার পরে আপনি দেখুন সারা রাজ্যের সঙ্গে শহরের যে রেশন শপগুলি আছে, 15টা রেশন শপকে গোমতী ডায়েরি, আপনারা জানেন গোমতী ডায়েরি আমাদের রাজ্যের একটা ভালো প্রোডাক্ট ডায়েরি, এখানে সেই ডায়েরির মিষ্টি থেকে শুরু করে ঘি, দুধ, মাখন, সঙ্গে পনির থেকে আরম্ভ করে সব কিছু রেশনের মাধ্যমে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটা হয়েছে আমাদের রাজ্যে। শুধু তাই নয়, আমাদের রাজ্যের মাননীয় খাদ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের আগরতলা শহরে নয়, মফস্বলেও দেখবেন আমাদের কিছুদিন আগে আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সেটা লঞ্চ হয়েছিল, যে মডেল রেশন শপ। মানে মডেল রেশন শপ মানে যে রেশন শপগুলিতে এ রাজ্যের বেকাররা ইন্টারভিউ থেকে শুরু করে এয়ার টিকিট, ট্রেনের টিকিট, সমস্ত কিছু সুযোগ সুবিধা ওরা ওই রেশন শপের মাধ্যমে এই কম্পিউটারের মাধ্যমে সেই পরিষেবা দিতে পারবে। তো তার জন্য রাজ্যের মাননীয় খাদ্যমন্ত্রী প্রত্যেকটি রেশন শপকে 5,000 টাকা করে এককালীন দিয়েছে। আরেকটা জিনিস দেখুন, আজকে রাজ্যের নয়, শুধু সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা পরিস্থিতি থেকে আজকে অবধি 80 কোটি পরিবারকে বিনামূল্যে মাথা পিছু 5 কেজি করে চাল দিয়ে যাচ্ছে, আগামী আরো 4 বছর দেওয়া হবে। শুধু তাই নয়, আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর নেতৃত্বে কিছুদিন আগে বন্যা হয়েছিল, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রেশন কার্ড প্রতি 10 কেজি করে চাল 2 মাস ফ্রিতে দেওয়া হয়েছে। আগে যে রেশন শপের মাধ্যমে বিপিএল বা অন্তর্দয় যেটা 2 টাকা করেছিল, আমাদের সরকার আসার পর সেটা একদম ফ্রিতে এখন পাচ্ছে। এবং সেটা যে রেশন শপের মালিক, সে তার রেশন কার্ড যে হোল্ডার আছে, যোগ্য হোল্ডার আছে, তার কাছেই দিতে বাধ্য হচ্ছে। এই যে স্বচ্ছ রেশনিং ব্যবস্থা, এটা একমাত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, খাদ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্যে চলছে। এবং আগামী দিনও এই রেশন শপের মাধ্যমে আপনারা দেখেছেন বাজারে যখন মূল্য বৃদ্ধি হয়, কিছুদিন আগে পেঁয়াজ, আলুর দাম বেড়েছে, রাজ্যের রেশনিং ব্যবস্থার মাধ্যমে সরকারি মূল্যে পেঁয়াজ এবং আলুর ব্যবস্থা করা হয়েছে। তো আমাদের সরকার হচ্ছে কথায় নয় কাজে। আমাদের সরকার দেখবেন বলবে, বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রীরা বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তো আমাদের সরকারের উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের দেশ থেকে, রাজ্য থেকে দুর্নীতিমুক্ত করতে হবে। আর দুর্নীতিমুক্তের পাশাপাশি মানুষকে সরকারি পরিষেবা সঠিকভাবে দিতে হবে। আজকে এই জন্য আমি বলবো, বিগত সরকারের আমাদের রেশনিং ব্যবস্থা আর এখনকার সময় রেশনিং ব্যবস্থা আকাশ পাতাল ফারাক। এবং তখনকার সময় রাজ্যের মন্ত্রী ছিলেন, আমাদের রাজ্যের বর্তমান মন্ত্রী আছে আমাদের যেন খাদ্যমন্ত্রী, আপনি দেখবেন উনি যে বিগত সময় যে দপ্তরে ছিলেন, সেই দপ্তরে যেরকম ভালো কাজ করেছেন, এখন উনি খাদ্য দপ্তর, ট্যুরিজম দপ্তর আছেন, হ্যাঁ, আপনি দেখবেন আকাশ পাতাল ডিফারেন্স। আমাদের আজকে সারা রাজ্যের ট্যুরিজম ব্যবস্থা দেখুন, ঠিক সেটা হচ্ছে ব্যক্তি বিশেষ প্লাস আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের রাজ্য নেতৃত্ব মিলে আমাদের কাজ করতে হয়। কারণ আমাদের ডেভেলপমেন্ট না করলে আমাদের স্কোরবোর্ডও আমাদের সেই থাকে না। তো আমাদের সরকার এবং আমাদের দল প্রতিনিয়ত মানুষের পাশে কাজ করছে। এবং শুধু রেশনিং ব্যবস্থা নয়, সারা রাজ্যের সমস্ত চিকিৎসা থেকে আরম্ভ করে সব কিছু বলতে গেলে অনেক সময় নেবে। তো আমি বলবো, বিগত দিনের বামফ্রন্ট সময়ের রেশনিং ব্যবস্থা আর বর্তমান ব্যবস্থা আকাশ পাতাল ডিফারেন্স আছে। এবং আগামী দিনেও এর পাশাপাশি আরেকটা জিনিস দেখুন, আমাদের সরকার এবং মাননীয় খাদ্যমন্ত্রী রাজ্যের সমস্ত দপ্তরগুলিতে, সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত মানুষকে যেরকম সুযোগ সুবিধা দিচ্ছেন, এই কিছুদিনের মধ্যে আমাদের রেশনিং যে কমিশন,
সেই কমিশনটাও বৃদ্ধি করার জন্য সরকার, মাননীয় মন্ত্রী পরিকল্পনা নিয়েছেন। কিছুদিনের মধ্যে হয়তো বা সেটাও বৃদ্ধি করা হবে। তা আমাদের সরকার স্বচ্ছ কাজের মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে মানুষের পরিষেবা দেওয়া, সেটাই আমাদের সবচেয়ে বাস্তব হচ্ছে। আর আমারও প্রতিজ্ঞাবদ্ধ, আমরা রাজ্যের রেশনিং ডিলার যারা আছি, আমরা স্বচ্ছতার সঙ্গে কাজ করব। এবং আপনার টিভির মাধ্যমে আমি রাজ্যের সমস্ত রেশন ডিলারদেরকে বলবো যে স্বচ্ছতা না রেখে যারা রেশন শপে বা রেশন পরিচালনা করবেন, তাদের বিরুদ্ধে সরকার এবং প্রশাসন আইনি ব্যবস্থা নেবে। তাই মানুষের যে দ্রব্যাদি আছে সেটিকে সঠিক সময়ে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছানো, সেটা হচ্ছে আমাদের কর্তব্য, এবং সেই দায়িত্ব পালন যাতে করেন, এই কথাটি বলবো। আমরা আবারও ফিরে আসছি আলোচনায়, কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। Tasty, tasty, crispy, crispy Grandos. Crunchy, crunchy, munchy, munchy Grandos. Everybody likes to snack on Grandos. Prantos, the taste of the world. ফিরে এলাম আবারও বিরতির পর। স্যার, আমরা আলোচনা করছিলাম যে রেশনিং ব্যবস্থা নিয়ে। পাশাপাশি আমি বলবো যে একটা সমাজের অগ্রগতির ক্ষেত্রে কিন্তু নারীদের একটা বিরাট ভূমিকা থাকে। তো আমরা দেখছি যে ভারতীয় জনতা পার্টি সরকার নারী শক্তি নিয়ে বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করছে, নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য আন্তরিকভাবে সচেষ্ট। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানবো যে এই যে রেশনিং ব্যবস্থা, সেটার সাথে নারী শক্তির বা নারী জাতির জন্য কোনো বিশেষ কিছু রয়েছে কিনা? সুন্দর কথা বলেছেন। আপনারা হয়তো জানেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে প্রায় 400 নতুন রেশন শপ দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা রেশন শপ আমাদের মায়েদের জন্য, বোনেদের নামেই দেওয়া হয়েছে। তো কথায় নয়, আমাদের কাজেও দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার মায়েদের জন্য এবং নারী শক্তি বিকেন্দ্রীকরণের জন্য এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য সরকারি সারা রাজ্যে আপনি খবর নিয়ে দেখবেন, নিয়ার অ্যাবাউট 400 রেশন শপ, নতুন রেশন শপ মায়েদের নামে এটা দেওয়া হয়েছে। তো আমাদের সরকার, একটা কথাই বললাম, আমাদের সরকার শুধু রাজনীতি করার জন্য রাজনীতি করেন না। আমাদের সরকার সমাজের প্রত্যেকটি অংশের মানুষকে অগ্রগতি, স্বাস্থ্য, শিক্ষা সমস্ত দিক দিয়ে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে চলেছেন। এবং নারীদের জন্য তো স্পেশাল আছে। আপনারা জানেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের একমাত্র ত্রিপুরা রাজ্যে আমাদের সরকারই 33% রিজার্ভেশন দিয়েছে। আগামী দিন চাকরি ক্ষেত্রে দিয়েছে, পুলিশ চাকরি ক্ষেত্রে আলাদা ব্যাটালিয়ন খুলছে, এবং আগামী দিন আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন, বিধানসভায় বলুন, লোকসভায় বলুন, সর্বত্রই নারীদেরকে 33% রিজার্ভেশনের মাধ্যমে আগামী দিন প্রচুর মায়েরা বোনেরা বেরিয়ে আসবেন। শিক্ষিত সমাজের যারা বোনেরা আছেন, ওরাও রাজনীতিতে আসবে। তার উদ্দেশ্য একটাই, লক্ষ্য একটাই, নারীরা সবকিছুই পারে। আজকে পরিবারের থেকে শুরু করে সর্বত্র দেখবেন, নারী যেখানে আছে সেখানে সুন্দরায়ন থাকে, সৌন্দর্য থাকে, সেখানে সুপ্রশাসক হয় এবং ভ্রষ্টাচারও কম থাকে। তো আমাদের প্রধানমন্ত্রী চাইছেন যুবক এবং নারী সমাজে যাতে এগিয়ে আসে, তার জন্য তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে চলেছেন। এবং তাতে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের দেখবেন, আমাদের সংগঠনের কোনো কাজে দেখবেন, কোনো জায়গায় কোনো কিছু যখন হয়, যে কোনো মিছিল মিটিংয়ে দেখবেন 70% মায়েরা বোনেরা থাকেন।
এটাই আমাদের শক্তি, শুধু এখানে নয়, ভারতবর্ষের সর্বত্র দেখবেন এটাই আমাদের শক্তি। কারণ মাতৃশক্তি যেখানে থাকে তার জয় হয়ই। সেটা ওষুধদের দমন করার জন্য মাতৃশক্তি আমাদের কাছে সবচেয়ে বড় শক্তি। তো আমরা মাতৃশক্তিকে শ্রদ্ধা করি এবং আগামী দিন তাদেরকে আরো এগিয়ে নেওয়ার জন্য সরকার এবং কেন্দ্রীয় সরকার রাত দিন কাজ করছে এবং সেটার ফলও আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন রাজ্যের নির্বাচনও দেখতে পাচ্ছেন। একদিকে মানুষকে বিভ্রান্ত করছে, আর একদিকে মানুষ একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটি রাজ্যেই দেখবেন নির্বাচনের ফলাফলের পর দেখতে পাচ্ছেন নারীদের ভোট বেশি পাচ্ছে এবং নারী শক্তি আমাদের পাশে আছে। তো যেখানে মাতৃশক্তি পাশে থাকে সেখানে সর্বদাই জয় হয়। আপনি তো কর্পোরেটর 13 নম্বর ওয়ার্ডের, তো আপনার এই ওয়ার্ডের উন্নয়নের জন্য কি কাজ আপনি করেছেন বা ভবিষ্যতেও এলাকার উন্নয়নের জন্য আপনার কি কি পরিকল্পনা রয়েছে? আমরা অ্যাকচুয়ালি আপনি প্রশ্নটা করেছেন খুব ভালো। আজকে আপনি জানেন যে গত 8 তারিখ আমাদের আগরতলা পৌর নিগমের 3য় বর্ষ আমাদের কমপ্লিট হয়েছে। তো 5 বছরের মধ্যে 3 বছর আমরা মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি, আরও 2 বছর আছে। আপনি আগরতলা শহরের একজন নাগরিক। ত্রিপুরা রাজ্যে রাজন্য আমলের পর থেকে এই ত্রিপুরা রাজ্যে উন্নয়নের কোনো পরিকল্পনাবিহীন উন্নয়ন। আর একটাই কথা ছিল, সর্বত্র একটাই বঞ্চনা, কেন্দ্র দেয় না, এইভাবেই ত্রিপুরা রাজ্যের রাজনীতিটা চলেছে। কিন্তু আজকে ডাবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে আপনারা দেখেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যকে স্মার্ট সিটি ঘোষণা করেছে। মানে স্মার্ট সিটি মুখে নয়, কিন্তু কাজের মাধ্যমে আমাদেরকে স্মার্ট হতে হবে। শুধু তাই নয়, আপনি আপনাকেও আমাকেও স্মার্ট হতে হবে। আমাদের আগের যে চলন বলন ছিল সেটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, করলেই আমরা স্মার্ট হব। তো সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করে চলেছে। আজকে 3য় বছর অতিক্রান্ত আমরা করেছি। তো আপনার টিভির মাধ্যমে এ রাজ্যের আগরতলা পৌর নিগমের সমস্ত নাগরিকদেরকে আমি প্রণাম জানাই এবং আগামী 2 বছর আমাদের কাজ করার জন্য আমাদের পাশে থাকবেন। আমি এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র তথা সাতরামনগরের মাননীয় বিধায়কের নেতৃত্বে আমরা 3 বছর যাবৎ কাজ করেছি। আপনাকে হলপ করে বলি, এই ত্রিপুরা রাজ্যের বিগত যত সরকার ছিল ওদের তৎকালীন সময়ে আগরতলা পৌর নিগমের ডেভেলপমেন্ট, আমি আসার সময় আপনাদের এলাকায় ঢুকছিলাম, আপনাদের ওই গলি দিয়ে দেখছিলাম, ভাবা যায় না যে আপনাদের গলি দিয়ে এখন ঢালাই করা আর সিসির ড্রেন হচ্ছে। সেই কোদাল দেওয়া, এক কোদাল কোনো রকমে ঢুকতো, সেইটা কোনো রকমে হতো। আজকে আমাদের যে কোনো কাজ হচ্ছে। আজকে আগরতলা শহর আপনি বলুন, আমি আপনাদের টিভির মাধ্যমে সারা আগরতলা শহরের প্রত্যেকটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই, বিগত সরকারের সময় আগরতলা শহরের পরিস্থিতি কী ছিল। তার পাশাপাশি হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর ওনার লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা। তো স্বচ্ছতা যখন করতে হয় তখন স্বচ্ছতা করতে হলে সবচেয়ে প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের আগরতলা পৌর নিগম। কারণ পৌর নিগম হচ্ছে আগরতলা শহরের মানুষের পরিষেবা দেওয়া এবং স্বচ্ছতা রাখার সবচেয়ে পরিকাঠামোর মধ্যে সবচেয়ে প্রধান। তো সেই জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগরতলা পৌরসভাকে পৌর নিগম ঘোষণা করে এবং আগরতলাকে স্মার্ট সিটি ঘোষণা করেছে। এবং স্মার্ট সিটির মাধ্যমে আগরতলা শহরের, আপনি এই দিক থেকে আমি যদি শুরু করি, আপনি কলেজ দিক থেকে শুরু করুন, হয়ে আপনি এই দিক দিয়ে গিয়ে আপনি ওই আমাদের জিবি ইন্দ্রনগর হয়ে আপনি ঘুরে অভয়নগর ঘুরে আজকে আপনি আমাদের যে ওই গোর্খাবস্তি এলাকা দিয়ে হয়ে এয়ারপোর্ট হয়ে আপনি কোন জায়গাটা, একটা জায়গা আমাদেরকে বলুন আমাদের সরকার আসার পর ডেভেলপমেন্ট হয়নি। মেইন রোডটা বলছি, কিন্তু এরকম কোনো লাইট পোস্ট নেই যে লাইট পোস্টে আমরা বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করিনি। আগরতলা শহরে এরকম কোনো এলাকায় গলি নেই যে গলিতে আমরা বৈদ্যুতিক সংযোগ দেওয়ার ব্যবস্থা করিনি। আগরতলা শহরের এরকম কোনো গলি নেই যে গলিতে আমরা কাজ করার জন্য চেষ্টা করছি না। সেটার জলজন্ত প্রমাণ আপনার এলাকাতে ঢোকার সময় এখানে ভাবা যায় না। একটা আপনি চিন্তা করুন না, ঢালাই হয়ে আরসিসি হয়ে ড্রেন হচ্ছে এই ছোট্ট গলিতে। আর আগরতলা শহর আপনি দেখুন না, আপনি স্মার্ট সিটির মাধ্যমে আগরতলা শহরের যে পুকুরগুলি ছিল তার পাশ দিয়ে মানুষ যেতে পারতো না, নোংরা থাকতো, নোংরা গন্ধ থাকতো। আজকে সেই
এলাকাগুলিতে মানুষ এখন বিনোদনের ব্যবস্থা হয়েছে। আজকে রাজবাড়ি দেখুন, আমাদের রাজবাড়ির ভেতরে দেখুন লাইট অ্যান্ড সাউন্ড, পুকুরগুলিতে দেখুন লাইট অ্যান্ড সাউন্ড। আজকে কোন জায়গাটা একটা দেখুন, আমাদের প্যালেস দেখুন, এই যে আমাদের রাজবাড়ির প্যালেসটা আছে, প্যালেসে লাইট অ্যান্ড সাউন্ড। তো আজকে আমাদের শহরে শুধু এইটাই না, আপনি যান আমার নর্থ জোনালে, আজকে জিবি এলাকায় আপনি যে জায়গায় রিক্সা নিয়ে একটা গাড়ি নিয়ে ঢোকা যেত না, এখন আজকে যান আপনি জিবি থেকে একদম হয়ে এরকম বাইপাস হয়ে রোডে যান। আমরা চেষ্টা করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পরিচ্ছন্নতা, পানীয় জল, তার পাশাপাশি হচ্ছে শহরের বৈদ্যুতিক ব্যবস্থা। আপনি দেখুন না, আজকে আপনি এয়ারপোর্ট থেকে আগরতলা আসতে গেলে আপনার যে রোডটা আছে, আপনি যখন এয়ারপোর্ট থেকে আগে নামতাম তখন দেখতাম কি ভাঙা বাড়ি, ভাঙা ঘর, ভাঙা রাস্তা। আজকে যখন আপনি এয়ারপোর্ট থেকে নামবেন আপনার মনে হবে হয়তো বাইরে আছি, হয়তো আগরতলা যখন ঢুকে যাবেন ঘর দেখলে অনেকে পরিচিতি ঘর দেখলে তখন না বাড়িতে এসেছি। এই যে ব্যবস্থাগুলি আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পৌর নিগমের মাননীয় মেয়রের নেতৃত্বে আমরা বিগত 3 বছরে করেছি। এবং আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে শুধু করা নয়, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরিচ্ছন্নতার জন্য শহরের প্রত্যেকটি অংশের মানুষ এগিয়ে আসতে হবে। তার নিজের বাড়ির যে আবর্জনা, আপনি দেখুন না, আগে একটু বৃষ্টি হলে শহর ডুবে যেত। আজকে একটু বৃষ্টি হলে আপনার শহরে যদি জল খুব বেশি বৃষ্টি হলেও যদি হয়, আধা ঘন্টার মধ্যে আমরা সেই পানীয় জলকে নিষ্কাশন করার জন্য আমরা ব্যবস্থা করেছি। শহরের উপর প্রায় 18-20টা নতুন আমরা পাম্প বসিয়েছি এবং আগামী দিনে দেখবেন আমরা আরও অনেকগুলি করার, বিশেষ করে বনমালীপুর এই অঞ্চলে যে সমস্ত ঢালু এলাকাগুলি আছে সেইগুলিকে আরও তাড়াতাড়ি আমরা যাতে জল নিষ্কাশন করতে পারি তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দ্বিতীয়ত আসুন, আজকে আগরতলা শহরের রাস্তাঘাট দেখুন, প্রত্যেকটি বড় ড্রেন যেগুলি সেগুলি আমরা কভার ড্রেন করে সেগুলিকে বিজ্ঞানসম্মতভাবে যাতে পরিচ্ছন্ন রাখা যায় তার জন্য করে রাস্তাগুলিকে প্রশস্ত করার আমরা ব্যবস্থা করছি। শুধু তাই নয়, আমরা প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি এলাকাতে, প্রত্যেকটি ওয়ার্ডে দেখবেন আমরা বাড়ি বাড়ি থেকে এই গার্বেজ কালেকশনের ব্যবস্থা করেছি। তো আপনাদের এই সংবাদ মাধ্যমে আমি আজকের দিনে আমি সবার কাছে অনুরোধ করতে চাই, এই শহর আমার শহর, আপনার শহর। তো এই শহরকে পরিচ্ছন্ন রাখতে শুধু সরকারের একা, আগরতলা পৌর নিগম বা স্মার্ট সিটি একা সম্ভব নয়। তাই আপনারাও যাতে আপনার শহরের বাড়ির আবর্জনা রাস্তায় না ফেলে, ড্রেনে না ফেলে, আগরতলা পৌর নিগমের নির্ধারিত যে সমস্ত প্রতিটি ওয়ার্ডে যে সমস্ত লোকেরা আছে তাদের মাধ্যমে দিয়ে আপনার শহরকে পরিচ্ছন্ন রাখুন। আর আপনার শহর পরিচ্ছন্ন থাকলে, আপনার বাড়ি পরিচ্ছন্ন থাকলে সুস্থ থাকবো, এবং সুস্থ থাকলে দেশও সুস্থ থাকবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী বলেন যে সুস্থ ভারত তৈরি করতে গেলে ঘর থেকে সুস্থ থাকতে হবে। আপনার বাড়িতে ছোট্ট শিশুরা আছে, ওদেরকেও যদি আপনার বাড়িতে যদি সেইভাবে তৈরি করেন যে আপনার চকলেটটা খেয়ে ডাস্টবিনে ফেলবি, কাগজটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলবি, তো দেখবেন ধীরে ধীরে আপনার ঘরের গার্বেজটা যখন ডাস্টবিনে যাবে, ওই ডাস্টবিন টু যাওয়ার পর আমাদের লোকরা আসবে, ক্যারি করে নিয়ে যাবে। তাতে আপনার এলাকার ড্রেন পরিষ্কার থাকবে, মশামাছি হবে না, আপনার এলাকা পরিচ্ছন্ন থাকবে। বৃষ্টি হলে আপনার এই ড্রেনের যে আমরা আবর্জনা ফেলি, আপনি দেখবেন অনেক অনেক এলাকাতে আছে, দেখবেন বাড়ির আবর্জনাগুলি প্যাকেট করে নিয়ে খুব ভদ্র দেখবেন ব্যাগে করে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটু রাস্তায় গিয়ে ঢিল ছুঁড়ে আপনার গেটে ফেলে দিল। কিন্তু উনি একবারও ভাবলো না যে আমার গেটে ফেলানো আর এখানে ফেলানো একই ব্যাপার। এই যে এই ড্রেনটায় যদি প্লাস্টিক যায়, জল খেয়ে জলের বোতল ফেলি ইত্যাদি ফেলি, তাহলে কি হবে, ড্রেনটা জলের গতিটা নষ্ট হয়ে যাবে। জলের গতি নষ্ট হওয়া মানে জলটা স্ট্যাগন্যান্ট হয় মানে এখানে মশামাছির উৎপত্তি হবে, মশামাছির উৎপত্তি হওয়ায় মানে আপনার বাড়িতে মশামাছি বাড়বে। তো সেই জন্য যাতে ড্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য আমরা আপনার টিভির মাধ্যমে সবার কাছে আবেদন করব, আসুন আমরা সবাই মিলে সুন্দর আগরতলা, এই সুন্দর শহরকে আরো সুন্দর করার জন্য আমরা সবাই মিলে, প্রধানমন্ত্রী যদি, দেশের প্রধানমন্ত্রী যে কোনো জায়গায় গিয়ে উনি যদি সমুদ্রের পাড় থেকে, রাস্তার পাড় থেকে যদি গার্বেজ কালেকশন করে আমাদেরকে বলে, এবং প্রতিনিয়ত দেখবেন প্রধানমন্ত্রী মন কি বাতে উনি প্রতিনিয়ত উনি বলে থাকেন যে শহর এবং দেশকে সুন্দর রাখতে গেলে পরিচ্ছন্নতার প্রয়োজন। তো পরিচ্ছন্ন থাকতে গেলে সবচেয়ে বেশি দায়ভার দেবেন, কোনো কিছু হলে, কোথায় নোংরা টোংরা হলে আপনারা আমাদেরকে বলেন, অন্যদেরকে কিন্তু বলেন না, আমাদেরকে না কাউন্সিলর কি কাজ করে। আমরা সকালবেলা পরিষ্কার করে গেলে বিকালবেলায় যদি আপনি রাস্তায় ফেলান তার জন্য কিন্তু আমরা দায়ী নয়।
প্রত্যেকটি বাড়ির সামনে লোক রাখা এত মানে ব্যয়বহুল হয়। তো তার জন্য আমরা চাই প্রত্যেকটি বাড়ি যার যার আবর্জনা যার বাড়িতে রাখুন, এবং সেইখান থেকে আমাদের লোকেরা আসে নিয়ে যাবে, নিয়ে গেলে আমাদের কালেকশন করার জন্য ভ্যান আছে। আপনারা নিশ্চয়ই জেনেছেন আমরা শহরের উপর প্রায় 100খানা নতুন আর মানে ইলেকট্রিক চালিত গাড়ি আমরা রিসেন্ট আমরা ক্রয় করেছি, এবং এইগুলি দিয়ে বাড়ি বাড়িতে যাতে ইয়ে করা যায়, গার্বেজ কালেকশন করা যায়। এবং শুধু তাই নয়, এগুলিকে কালেকশন করে নিয়ে ওইখানে আমাদের এই সেন্টার করা হয়েছে, যেখানে সেটাকে প্রসেসিং করে রিইউজ করা হবে, তার থেকে সার তৈরি করা হবে। এইভাবে করে আমাদের মানে শহরকে যাতে আরও পরিচ্ছন্ন রাখা যায়, এবং তার মাধ্যমে যাতে রিইউজের মাধ্যমে যাতে আমাদের মানে দেশের সম্পদকে মানে আরও ব্যবহার করা যায়, তার জন্য আমরা ব্যবস্থা করেছি। দ্বিতীয়ত হয়েছে, আমি ধরুন যে এলাকায় থাকি, ওই স্লাম বেল্টে থাকি। স্লাম বেল্ট এখানে ধরুন আমার 4-5টে স্লাম এরিয়া। আমার এখানে আমার এলাকাতে ধরুন ঋষি, হরিজন, গিরিজন, তারপরে এসসি কমিউনিটির লোক প্রচুর। তো আমার এলাকাতে যখন আমার জন্মের পর আমি ওই এলাকায় থাকি, আমি কর্পোরেটর হওয়ার পর আমরা গতকাল কর্পোরেশনের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিগত 3 বছরে আমরা কি কাজ করেছি। আমরা ধরুন প্রত্যেক 2 বছর পর আমরা এরকম আমরা ঠিক এইভাবেই কনস্ট্রাকশন ওয়ার্ক বেনিফিশিয়ারি কি বেনিফিশিয়ারি দিয়েছি, যেমন এখানে আমাদের পিএমজি কটা দিয়েছি, পিএমআই ই শ্রম কার্ড কটা দিয়েছি। যেমন আমরা এই 3 বছরে প্রায় 550-এর উপর আমরা ই শ্রম কার্ড, শ্রমিকদেরকে ই শ্রম কার্ড দিয়েছি। তারপরে আমাদের এই 3 বছরে প্রায় আমরা পিএমজেওয়াই প্রায় 200-র মতো আমরা পিএমজেওয়াই দিয়েছি, শুধু আমার একটা ওয়ার্ডে বলছি। তারপরে আপনি আসুন আমাদের এখানে এই মানে 3 বছরে আমার এলাকাতে প্রায় 16খানা কমিউনিটি ল্যাট্রিন তৈরি করা হয়েছে। এক একটা ল্যাট্রিন প্রায় 14 লক্ষ টাকা করে মানে খরচ গেছে। এই 3 বছরে আমার এলাকায় ব্রিক্সোলিন ড্রেন প্রায় 8টা করেছি, ব্লক রোড অ্যান্ড ড্রেন 15টা করেছি, পাক্কা ড্রেন কভার স্ল্যাব প্রায় 15টা করেছি, কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেনেন্স ওয়াটার সাপ্লাই, যেমন আমাদের এখানে ওয়াটার সাপ্লাই আপনি গেলে দেখতে পারবেন জল বোর্ডের মাধ্যমে আমাদের এলাকায় একটা আপনার স্লাম বেল্ট, তাই আমাদের এখানে পরিশোধিত পানি জল দেওয়াটা আমাদের আগরতলা পৌর নিগম আমরা ইয়ে করেছি। তো তার জন্য আমার এলাকায় একটা পিউরিফাই করার জন্য, জল পিউরিফাই করার জন্য এখানে আমাদের প্রায় 3 কোটি টাকা ব্যয় করে। বিটারবন ঢুকেই দেখবেন ওইখানে 3 কোটি প্রায় কাজ সম্পূর্ণের পথে আমরা করেছি। তার মাধ্যমে প্রায় 300 পরিবারের মতো বিশুদ্ধ পানীয় জল পাবে। তারপরে বরজলা এলাকায় আরেকটা ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছে, সেখান থেকে আমাদের এখানে জল এসছে। আমাদের চান্দিনামুড়াতে একটা বিশাল ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়েছে, যেটা আমাদের নর্থ জোনের আন্ডারে। ওইখান থেকে ওই এলাকা অত্র এলাকায় দিয়ে তারপর আমাদের এলাকায় জল আসছে। তো শুধু জল নয়, রাস্তা নয়, স্ল্যাব নয়, আপনি আমাদের এলাকায় যাবেন প্রায় 150-র মতো পরিবারকে আমরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে আমরা তাদেরকে ফ্রি গ্যাস কানেকশন দিয়েছি। আমাদের এলাকায় কম করে প্রায় 200 পরিবারকে আমরা বিপিএল মানে পিজি যাদের ছিল না বিগত সময়, ধরুন বিরোধী রাজনৈতিক দল করে বলে ওদেরকে দেওয়া হয়নি, আমরা সেই পিজি রেশন কার্ড আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। এবং প্রতিনিয়ত দেখবেন গত কিছুদিন আগে আমরা প্রায় 15 পরিবারকে আমরা তফসিল জাতিভুক্ত পরিবারের মানুষদেরকে আমরা হাঁস মুরগির পালনের জন্য ওদেরকে হাঁস মুরগির বাচ্চা দিয়েছি। এবং প্রতিনিয়ত এসসিদের জন্য সাইকেল, তারপরে 10,000 টাকা 25,000 টাকা করে আমরা ওদেরকে এককালীন আমরা অনুদান দিচ্ছি, যাতে ওরা কিছু করার জন্য। শুধু তাই নয়, আমার এলাকায় যাবেন, আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যে নেশা বিরোধী কর্মসূচি চলছে। এবং আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি সারা রাজ্যের প্রত্যেকটি সুনাগরিকদের কাছে আবেদন রাখবো, বিশিষ্ট যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস যারা করেন, ক্লাব সংগঠনের সঙ্গে যুক্ত যারা আছেন, তাদের কাছে আবেদন রাখবো যে নেশার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনার পরিবার থেকে একদম সোশ্যাল যারা কাজ করেন সবাই মিলে, কারণ নেশা একটা এরকম মারক ব্যাধি,
অনেক সময় আমরা ধরুন কি হয়, লজ্জায় আমরা বলতে চাই না, কিন্তু এটা লজ্জায় নয়, এটা আমাদের এখনকার বর্তমান অবস্থায় শুধু রাজ্যের সমস্যা নয়, সেটা একটা ইন্টারন্যাশনাল সমস্যা। যারা দেখবেন সন্ত্রাসীরা আছে, তারা নেশা বিজনেসের সঙ্গে পয়সা রোজগার করে সেই টাকা দিয়ে ওরা অস্ত্র ইয়ে করে। তো আমাদের এই ভারতবর্ষে 52% ইয়ুথ, যেটা সারা পৃথিবীতে কোথাও নেই। তো ভারতবর্ষের যারা শত্রু আছে তারা চাইছে ভারতবর্ষের যে ইয়ং জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার জন্য। তো সেই কারণেই ভারতবর্ষের মধ্যে বাইরে থেকে এই নেশার ড্রাগস আমাদের সাপ্লাই করা হচ্ছে, এবং এইগুলির সঙ্গে তৎকালীন সময়ে দীর্ঘ 25 বছর বামপন্থ সরকার থাকার সময় আপনারা টিভি চ্যানেলের মাধ্যমে দেখেছেন, এই ফেন্সিডেল থেকে আরম্ভ করে বিভিন্ন এই সমস্ত ড্রাগসের একটা সাম্রাজ্য তৈরি হয়ে গেছে, এবং সেই সমস্ত সাম্রাজ্যগুলির মধ্যে তৎকালীন সময়ের মন্ত্রী এমএলএ থেকে আরম্ভ করে লোকাল নেতা থেকে আরম্ভ করে সবাই ছিল। তো আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং বিগত সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেবের নেতৃত্বে, সারা রাজ্যে এই ড্রাগসের বিরুদ্ধে একটা কর্মযজ্ঞ চলছে, এবং প্রতিনিয়ত আপনারা দেখতে পাবেন আমাদের প্রশাসন প্রতিনিয়ত, কারণ কি একদিকে প্রশাসন যেরকম যত শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে, যারা স্মাগলার ওরাও কিন্তু অনেক ডেভেলপ হচ্ছে। বিভিন্ন সময় দেখলে অবাক হয়ে যায়, গাড়ি, নতুন গাড়ির ভেতরে কি করে ঢুকিয়ে ট্যাঙ্কির ভিতর, জলের ট্যাঙ্কির ভিতর, পেট্রোলের ট্যাঙ্কির ভিতর ঢুকিয়ে ড্রাগস স্মাগলিং হয়। তো ওরা, পুলিশ যত স্মার্ট হচ্ছে, শহর যত স্মার্ট হচ্ছে, আমরা সিটি যত স্মার্ট হচ্ছে, যারা করাপশন করে, যারা ড্রাগ পেডলার, তারাও স্মার্ট হচ্ছে। তো তার জন্য সমাজের প্রত্যেকটি অংশের মানুষ, ছাত্র, যুবক, অভিভাবক থেকে আরম্ভ করে সবাইকে সজাগ হতে হবে এই নেশার বিরুদ্ধে। তাহলে আগামী দিন আমাদের আগামী প্রজন্মকে সুস্থ রাখতে পারবো। এবং প্রধানমন্ত্রীর যে একটা স্লোগান আছে যে আমাদের ভারতবর্ষকে সুস্থ রাখার জন্য, যে সুস্থ থাকতে গেলে আমার ঘরে সুস্থ থাকবে, তারপর সমাজ সুস্থ থাকবে। তো সেই জন্য আমাদেরকে নেশার বিরুদ্ধে লড়াই করে আমাদের প্রজন্মকে সুস্থ রাখা এবং তাদেরকে খেলমুখী, মাঠমুখী করা, সেটাই হচ্ছে আমাদের সরকারের প্রধান লক্ষ্য এবং প্রধান উদ্দেশ্য। তো আজকে ধরুন আপনার যদি আপনাকে বলতে যাই আমার ওয়ার্ডের ডেভেলপমেন্ট, আমার এখানে সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে। আমরা ধরুন কিছুদিনের মধ্যে আগরতলা পৌর নিগমের প্রত্যেকটি ওয়ার্ড, কারণ আমরা ধরুন বামপন্থীদের মতো বা অন্যদের মতো মুখে মাইকে বললাম, আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমরা ঠিক এইভাবে করে আমরা তৈরি করে কোন এলাকায় কোন রাস্তা, কত টাকা আমরা খরচ করেছি, কোন কাজটা কমপ্লিট হয়েছে, আমরা এরকম প্রত্যেকটি এলাকায় আমরা 3 বছরে আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা কাজ করেছি। এবং কাজ করার ফলে কোন কোন রোড হয়েছে দেখুন, এখানে আমাদের একদম প্রত্যেকটি পুরো হিসাব আছে, কত টাকা দিয়ে কাজ করা হয়েছে, কতটা পানীয় জল করা হয়েছে, কোথায় পানীয় জলের লাইন করা হয়েছে, এবং প্রত্যেকটি কয়টা আমাদের কমিউনিটি ল্যাট্রিন করা হয়েছে, কয়টা বাড়িতে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছি, কয়টা বাড়িতে আমরা উজালা যোজনা দিয়েছি, বিপিএল কার্ড কয়টা দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। আমরা ঠিক এইভাবে করে আমরা প্রত্যেকটি এলাকায় আমরা এই 3 বছর পূর্তি উপলক্ষে আমরা এগুলি আমরা লিফলেটের মাধ্যমে হোক আর আমরা ব্যানারের মাধ্যমে হোক আমরা দেবো, যাতে করে মানুষ যাতে সঠিক তথ্য এবং আমরা যেটা মুখে যেটা বলছি এবং কাজে হয়েছে কিনা ওরা যাচাই করতে পারে। কারণ ওনাদের ট্যাক্সের পয়সায় আমরা ডেভেলপমেন্ট করি, আর ওনাদের ভোট পেয়ে আমরা কর্পোরেটর হয়েছি। তো আমাদেরও দায়িত্ব আছে, গ্রামের মানুষ বলুন আর শহরের মানুষ বলুন, সবার কাছে আমাদের দায়িত্ব আছে প্রতিনিধি হিসাবে, যে ওদের কাছে ওদের হিসাবটুকু তুলে ধরা, বিগত সরকারের আমলে কত টাকা খরচ করেছিল। আমি আমার জানা মতে আমি আপনাকে বলি, আমার ওয়ার্ডে, এই ছোট্ট একটা ওয়ার্ড, আমার ওয়ার্ডে পপুলেশনে ভোটার হচ্ছে 7,500 মতো ভোটার আছে। আমার ওয়ার্ডে আজ অব্দি 3 বছরে প্রায় 12 কোটি টাকার উপর খরচ করে ডেভেলপমেন্ট করেছি। তো আশা রাখবো আগামী দিন আপনাদেরকেও আমাদের ওয়ার্ডে আমন্ত্রণ জানাবো, এবং আমন্ত্রণ জানিয়ে কি ডেভেলপমেন্ট হয়েছে সেটাও আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে মানুষকে দেখাবেন। এবং আবারও এই রাজ্যের আগরতলা পৌর নিগমের প্রত্যেক সুনাগরিকদের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা 3 বছর অতিক্রান্ত হয়েছি, এবং আগামী 2 বছর আরও আপনাদের কাজ করব এবং পাশে থাকবো, এই অঙ্গীকারবদ্ধ হচ্ছি। এই বলে আমি আমার এই বক্তব্য শেষ করছি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার ব্যস্ততম টাইম শিডিউল থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে সময়ের দাবি নিয়ে আমাদের এবার বিদায় নিতে হবে। তবে এটাই বলবো যে সরকার তার উন্নয়নমূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রথমেই আমি যেটা বলেছিলাম যে আমাদের দায়িত্ববান নাগরিকদেরও কিন্তু সরকারের কাজ মসৃণভাবে পরিচালনার ক্ষেত্রে কিছু দায়িত্ব রয়েছে। আমরাও সেই দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হব। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার। নমস্কার।